এই যেখানে পদ্মা সেতু রাস্তায় আমার সামনেই সামনে একটা বাস ট্রাকের পিছনে ওভারটেকিং করতে যায়, ওইটা স্লো করে লোকেন দিয়ে চলে গেল একদম যে জায়গাটা স্কেল, পদ্মা সেতু ঢোকার আগে ট্রাক স্কেল, ও বাই যাবে কিন্তু ওই ড্রাইভারটি স্পিড বেশি ছিল ফ্যামিলি, তাছাড়া লোকেন গ্যাস নিয়ে গ্লাসটা মেন গ্লাসটা ফেটে গেল। আসতেছি রাতে, আমি আছি আমার ডাইনি ট্রাক মাঝখান দিয়ে ঢুকাই দিয়েছে, কোনো জায়গা নেই, তাও বেরোয় গেল হুন্ডা নিয়ে, আমি নিজেই ভয় পেয়েছি। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই ভিডিওতে আমাদের সাথে আছেন চুয়াডাঙ্গা ডিলাক্সের একজন দক্ষ এবং অভিজ্ঞ চালক রায়হান ভাই। কিভাবে তার মোটর ডিপার্টমেন্টে আসা এবং তার পরিবহন লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে। আশা করছি সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইতেছি এবং আপনি কি গাড়ি চালাচ্ছেন? আমি এখন চুয়াডাঙ্গা ডিলাক্স চালাই, চুয়াডাঙ্গা ডিলাক্স এসি বাস চালাই, এখানে দীর্ঘদিনই আছে। তো আপনার নামটা যদি বলেন। মোহাম্মদ রায়হান আব্দুল। আচ্ছা, তো শুরুতে আপনার কাছে জানতে চাইতেছি আপনার এই মোটর ডিপার্টমেন্টে কিভাবে আসা সেই শুরুর গল্পটা। আমি শুরুতে প্রথমে এই কোম্পানিতেই মিস্ত্রি কাজে ঢুকি, ইঞ্জিন মিস্ত্রি। ইঞ্জিন কাজ করতে করতে ঢাকাতে চলে আসি। আমার উস্তাদ হচ্ছে ঢাকায় বাসা, ওনার সাথে থেকে পরিবহন জগৎ। তো কিভাবে গাড়ি চালানো শেখা হয়েছিল? হেল্পারি করেই, হেল্পারি করছি পরিবহনে, তারপরে ড্রাইভিং করতে চাইছি। আমার উস্তাদের নাম হচ্ছে মোহাম্মদ বাশার। কত বছর যাবত আছেন এই মোটর ডিপার্টমেন্টে? মোটর ডিপার্টমেন্টে 30 বছর হয়ে যাচ্ছে মিস্ত্রি কাজ দিয়ে, তার মধ্যে পরিবহনই চালাচ্ছি এই 24 বছর। আচ্ছা, প্রথমে নর্মাল কোচ চালাইতাম সুমন ডিলাক্স, তারপরে ডিলাক্স 17 বছর আছে। চুয়াডাঙ্গা ডিলাক্সে 17 বছর। মাঝে রয়্যালের স্ক্যানিয়ার যে সময় বেড়ে 1 বছর স্ক্যানিয়ার চালাইছি। আচ্ছা, তো স্ক্যানিয়া থেকে চলে আসলেন। লকডাউন হতে গাড়ি বন্ধ হয়ে গেল, ওই থেকে আর ওই গাড়ি আর চালাই নাই, পরে এই গাড়ি বেরিয়েছে, তারপরে সিবাস চালাচ্ছি। আপনারা যখন গাড়ি হেল্পার ছিলেন বা স্টাফ ছিলেন, তো ওই সময় মানে ওস্তাদরা কিরকম শাসন করতে বা কিরকম? হ্যাঁ, তখন একটা সম্মান ছিল আলাদা, উস্তাদের জায়গায় উস্তাদ, হুম, হেল্পারের জায়গায় হেল্পার, সুপারভাইজার সুপারভাইজার, সবাই একটা মর্যাদা ছিল, ঠিক আছে। হ্যাঁ, আর এখন মোটর ডিপার্টমেন্টটা একটু ভিন্ন হয়ে গেছে, সেটাই। কেন সবাই সবার মতো কেয়ারফুল কি করে না। মালিক আগে ছিল সচেতন, যে আগে যেগুলা ব্যবহার করা যেত, মনে করে যে একটা শিশু বানানো যেত, এখন সেটা আর হয় না। হুম, মানে যাত্রীরাও সচেতন, সব মিলাই দেখা যাচ্ছে যে একটা হেল্পার দীর্ঘদিন হেল্পারি করতো, সেদিন তাদের একটা হেল্পার না এক জায়গায় ড্রাইভিং চালাতে হবে, সেই সুযোগ আর আগের মতো নাই। আমরা যেভাবে মানুষ হয়েছে এখন আর এভাবে মানুষ করা খুবই সম্ভব না, ঠিক আছে। টোটঘাটের ভিন্ন হয়ে গেছে। এছাড়া আগে যে পরিবহন ব্যবসাটা যেরকম ছিল এখন কি সেরকম আছে? না না, অনেক চেঞ্জ, কেন পরিবহন ব্যবসা একেবারেই খারাপ, মালিকদের দুরবস্থা। তো এই খারাপ হওয়ার মূল কারণ আপনি কি বলে মনে করেন? মূল কারণ এখন যোগাযোগ ব্যবস্থা ভালো হয়ে গেছে, হ্যাঁ, মানুষ আর সেইভাবে ধৈর্য ধরে দাঁড়ায় থাকে না, হুম, যেখানে হোক একটা কিছু পেলে চলে যায়, রওনা দিয়ে দেয়, যে এই বাসটায় যেত 54 লাখ যাত্রী সিরিয়াল দিয়ে টিকিট করতো, হুম, হুম, কিন্তু সেই জিনিসটা এখন আর নাই, কেন যাত্রী সেই সময়টাই নাই। এখন যে গাড়ি পায় এটা লোকাল পালো আগাতে থাকে, হ্যাঁ, এটাই হচ্ছে বড়। পদ্মা সেতু চালু হওয়ার পর ট্রেনটা চালু হয়েছে, এটা আরো পরিবহন ব্যবসা খারাপ, তা তো অবশ্যই। ঠিক আছে। মালিকরা খুবই খারাপের ভিতরে আছে, চলে নামমাত্র গাড়ি চলতেছে, ডেভেলপ নাই। তো এই মোটর ডিপার্টমেন্টে আসার পর একটা মজার ঘটনা শুনতে যেতেছি আপনার কাছে। কি বলবো একটু বলো। সেটা হতে পারে গাড়ি টানাটানি নিয়ে, আবার হ্যাঁ, হতে পারে যাত্রীদেরকে নিয়ে। না আছে অনেক কিছু, তো চলার গতিতে ভুলও হয়, ভালো কিছু হ্যাঁ, আছে, ঠিক আছে। সেটাই। হ্যাঁ, আগে তো একসময় ডিলাক্সে গাড়ি টাইম দিয়ে চলতো, হুম, কিন্তু সেটা তো এখন আর রোডের সিজন 60 কিলো স্পিড, গাড়ি চলবে কোথায়? আহ, সরকারি হাইওয়ে স্পিড ক্যামেরা দিচ্ছে, সেই জন্য তখন মানুষজন যতই বলুক, এখন সবাই যে কোনো লোকই দিকে হয় যে গাড়ি লোকাল গাড়ি, হ্যাঁ, হ্যাঁ, সরকারের যে পজিশনে চালাচ্ছে সেদিকে আবার হিসাব দেখছেন। করে না। হ্যাঁ, আমরা রাস্তায় যে সুন্দরভাবে নিয়ে যাচ্ছি, জীবনের ঝুঁকি নিয়ে, এত সুন্দর পরিবেশ নিয়ে, তা না, ওই যাত্রী উঠে আগেই একটা বদনাম, চালান ভাই চালান, কি করছেন, ঘোড়া গাড়ি চালাচ্ছেন, নানান একটা
আগের মতো কোনো লোকেই ভালোবাসা পাওয়া যায় না। আগে যেমন সুন্দরভাবে নামাইলে একটা ড্রাইভার সাহেব খুব সুন্দর হয়েছেন, এটা প্রশংসা ছিল। আর এখন যেভাবেই আসে না কেন ও ড্রাইভার চলে না, নতুন আইছে এরকম সমস্যা। একটা সময় তো ছিল যে চুয়াডাঙ্গা ডিলাক্স বেশ মানে দাপটের সাথে চলছে। চলছে ওই সময় নাম রাখছিল, এই যে এখন তো সরকারি নিয়ম করে দেওয়ার কারণে সবকিছু, সব মালিকেরই গাড়ি এখন সেমন চলে না, স্পিড নিয়ম ভাবেই চলে। তো আগে পদ্মা সেতু হওয়ার আগে তো ফেরি ধরা নিয়ে অনেক গাড়ি টানাটানি হয়তো ছিল, ঘাট মানে পর্যন্ত কে কার আগে যেতে পারে। তো এই ফেরি ধরা নিয়ে কোনো ঘটনা আছে? হ্যাঁ, অনেক আগে, তখন পুরান গাড়ি ছিল একদম 12-17। হ্যাঁ, ঠিক ওই আছে, ঘটনাটা দেখছি। 12-17 গাড়ি, অনেকে ট্রাভেলস গাড়ি এক সাইড ছিলাম তখন, খুব মানে একটা কন্টেস্ট ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওই গাড়ির ড্রাইভার ছিল ওহেদ মোল্লা। ঠিক আছে, গাড়ির নাম্বার ছিল 14 কতজন 72 নম্বর গাড়ি। তখন ভিডিও আসলে ছেলেগুলো প্রচুর তখন থাকতো। হ্যাঁ, আমাদের ছোট ভাই প্রচুর ছিল, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরারও ছিল। এসব মিলে একটা তখন ভালোবাসা ছিল। তখন মালিকেরও ই ছিল, এত রোডে ক্যামেরার সিস্টেমও ছিল না, যার যার মধ্যে একটা সুযোগ পেলেই টানতো। আর এখন সবসময় ভয় কাজ করে, ক্যামেরা, স্পিড মামলা পাস, আর এই যে একটা টেনশন মনের ভিতরে, এখন আর মানুষজন আর সেভাবে চলে না গাড়ি ঘোড়া নিয়ে, সুন্দর পরিবেশে যাওয়ার চিন্তা ভাবনাই করে। তো ওই ঘটনাটা যদি বলতে পারো যে, ঘটনা তো অনেক আগে, হ্যাঁ বলেন, সমস্যা নাই। এগুলা বললে হয়তো এখন বলে পাগলামি, তাই না? না না, ওই একটা সময় মানুষ তো জানে যে ঘাটে রোডে কি হইতো। তা তো অবশ্যই। তো এইগুলা কি মানুষ শুনতে চায় আর কি, ভালো লাগে মানুষের। তো এক সময় তখন আমরা টাইম টেবিলই চলতাম। হ্যাঁ, আগে ধরেন দেখে ছেড়ে, ধরো সকাল ভোরে ছাড়তাম, 4 ঘন্টা ঝিনে যেতাম ঘাট দিয়ে। হ্যাঁ, এখন আর সেগুলো তো আর নাই। সেটাই। ঠিক আছে, আর এখন হয়ে গেছে 7-8 ঘন্টা লেগে যায় ঘাট দিয়ে, মিনিমাম 6-7 ঘন্টা তো লাগে ফেরিঘাটে সব। উম, তো আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে সামনের গাড়িটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার শিকার হয়ে গেল, তো এরকম দুর্ঘটনা দেখেছেন সরাসরি? না, তেমন আমাদের আসে নাই। ঠিক আছে, তো এছাড়া আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন, মানে এমন সময় হঠাৎ করে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হতে গিয়েও হয়নি, এরকম সম্মুখীন বা সিচুয়েশনে পড়েছেন? হ্যাঁ হয়, এ তো মোটর ডিপার্টমেন্ট, এটা রিক্সের জায়গা, এটা মাঝে মধ্যেই কম বেশি আসে। ঠিক আছে, এগুলা গাড়ি ইমার্জেন্সি ব্রেক করলো, হয়তো আমি খোলাইতে পারলাম না, দিয়ে মেরে দিলাম, এরকম ঘটে অনেক। চোখের সামনে এগুলা দেখা যায়, একজন মেরেই দিচ্ছে। ঠিক আছে, এই যেখানে গিয়ে পদ্মা সেতু রাস্তায় আমার সামনেই সামনে একটা বাস ট্রাকের পিছনে ওভারটেকিং করতে যায়, ওইটা স্লো করে লোকেন গ্যাস চলে গেল একদম, যে জায়গাটা স্কেল, পদ্মা সেতু ঢোকার আগে ট্রাক স্কেল, ও বাইরে যাবে কিন্তু ওই ড্রাইভারটি স্পিড বেশি ছিল সামনে, তাছাড়া লোকেন গ্যাস নিয়ে গ্লাসটা, মেন গ্লাসটা ফেটে গেল। এরকম চোখের সামনে ঘটে। তো এই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাগুলো ঘটে, এগুলোর মূল কারণ আপনি কি বলে মনে করেন? এখানে এখন মানুষ সবাই ব্যস্ততা, তো সবাই সময় নিজেকে মূল্য দিতেছে, কিন্তু অরিজিনাল যে কিভাবে হচ্ছে এটা তো কেউ ফলো করে না। পথচারীরও ভুল আছে, কিছু ড্রাইভার আছে যেভাবে চালায় অনিয়মও চলে, হয়তো আমি সুস্থ যাচ্ছি আরেকজন এসে মেরে দিচ্ছে, এরকম হয়। ঠিক আছে, এই রাস্তাঘাটে ছোট ছোট যানবাহনের জন্য আপনাদের বেশি অসুবিধা হয় বেশি নাকি? বেশি বিরক্ত বোধ এখন হয়ে গেছে এই ছোট গাড়িগুলো। কিছু হুন্ডা এখন বেরিয়ে গেছে রোডে, হুন্ডা দেখুন চালানোর নিয়ম কানুন নাই। এই এই সব মিলায়ে দুর্ঘটনা। যদি পদ্মা রাস্তায় যার মধ্যে হুন্ডা বন্ধ ছিল, খুব ভালো ছিল, ইদানিং খুবই খারাপ অবস্থা, ভয়ে চলতে হয় কখন ঢুকে। সেদিনকে আসতেছি রাতে, আমি আছি, আমার ডাইনি ট্রাক মাঝখান দিয়ে ঢুকাই দিয়েছে, কোনো জায়গা নেই, তাও বেরোয় গেল হুন্ডা নিয়ে, আমি নিজেই ভয় পেয়েছি। তো তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে নাকি? আর তাদের উদ্দেশ্যে তাদের উচিত এইভাবে না চলা, কারণ তাদের ল্যান্ড একটা আছে হুন্ডা চালানোর জন্য, সেই ল্যান্ডে যাওয়া উচিত। বিশেষ করে রাস্তাগুলো যেখানে যেমন নিয়ম আছে, নিয়মগুলো মেনে চলা উচিত। তাহলে ইনশাল্লাহ আমি আশা করি এই দুর্ঘটনা অনেক কমে যাবে। এখানে সবাইকে সচেতন হতে হবে। ঠিক আছে, আর আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, যে যেখানে যে নিয়ম সরকার আইন করেছে সে জায়গায় মানতে হবে। তাহলে ইনশাল্লাহ দুর্ঘটনা হাত থেকে বাঁচা যাবে। তাছাড়া সবাই যদি ব্যস্ত থাকে তাহলে দুর্ঘটনা কমবে না। তো অনেক সময় হয় কি, গাড়ি চালানো অবস্থায় যাত্রীরা বলে যে গাড়ি কিভাবে চালাচ্ছে, গাড়ি আস্তে চালাচ্ছেন কেন, জোরে চালাচ্ছেন কেন, এই নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন অনেক মন্তব্য মন্তব্য করে, করে। অনেক অনেক ধরনের। এখানে বাসে 36টা সিট, আমার বাসে হুম, 36টা ফ্যামিলির লোকজনও থাকে, 36টা মুভমেন্ট আলাদা। কেউ বলে ভালো বাসের লোক, অর্ধেক বলে না সুন্দর আছে, হয়তো ওর মধ্যে একজন গাড়ি চলছে না। হ্যাঁ, তারা
হয়তো তাড়াহুড়া দেখায়, কিন্তু সেটা দেখায় এখন আর ইয়ে নাই। আমাদের হাইওয়ে থেকে নির্দেশনা দেওয়া আছে, হাইওয়ে পুলিশ থেকে, যে যারা বাসে উঠে এরকম কোনো আচরণ করবে তাহলে আমাদের জানাবেন, ঠিক আছে? তো যাত্রীদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে নাকি? যাত্রীদের উদ্দেশ্যে একটু বলার যে সবাই, বিশেষ করে মোটর গাড়ির স্টাফদের হুম, প্রতি ভালোবাসা রাখা উচিত। সেও জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালায়, হ্যাঁ, আমরাও তো কোনো লোক নিয়ে যাই, আমাদেরও মাথার ভিতর কাজ করে তাদের সুস্থভাবে বাড়ি পৌঁছাই। এর মাঝেও অনেকে আছে অপছন্দ করে, যে সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে তার পছন্দ না, হ্যাঁ, ঠিক আছে? এই মিলায়ে তাদেরও আমি বলি আন্তরিকভাবে যে তারা যখন যে গাড়িতে উঠুক না কেন তাদের প্রতি ভালোবাসা রাখা, তাহলে সে ইনশাল্লাহ ভালোভাবে আচরণ করবে, ভালোভাবে গাড়িটা চালাবে। উঠেই একটা খারাপ আচরণ করলে তার মনটা তো নষ্ট হয়ে যাবে, বুঝছো? হবেই। এই জন্য আপনি ঘাটে রোডে গাড়ি চালান, তো এই রোডে একটা সময় ছিল, আপনি তো যেহেতু আগে থেকে গাড়ি চালান, তো এই ফেরি ধরা নিয়ে একটা ঘটনা শুনতে চাইতে। হ্যাঁ এরকম আছে। আগে ধরো আমরা টিকিট ক্রস হয়ে গেলে, কাউন্টার ক্রস হলে আর আমাদের পিছনে চিন্তা থাকতো না যে ফেরি গাড়ি যেতে হবে, যানজটের রাস্তা। আমি যদি এক গাড়ি আগে যাই, ইনশাল্লাহ তখন ওদের গাড়ি মনের ভিতর কাজ করবে, এই ফেরি আগে যাও, এরকম সময় বাঁচবে, ঠিক আছে? এখন সেই জিনিসটা আর নাই, এখন ঘাটও ফাঁকা, রাস্তাঘাটও ফাঁকা, একই নিয়মে চলা হয়, ঠিক আছে? সব মিলাই আল্লাহর রহমতে ভালো আছি। সবাই সচেতন হোক, মোটর ডিপার্টমেন্টে যারা যেভাবে যে দায়িত্বে আছে, যখনই যে যেখানে থাক সবাই সচেতন থাক, সবাই ভালোভাবে গাড়ি চালাক, ইনশাল্লাহ দোয়া করি সবাই সুস্থ থাকুক। তো বর্তমানে তো আপনি হিনো 1J মডেলের গাড়ি আমি চালাচ্ছেন, তো এই গাড়িটা সম্পর্কে যদি কিছু বলতেন, ভালো দিক খারাপ দিক যদি তুলে ধরতেন। না, এই গাড়িগুলা সব দিকেই ভালো। এখানে বাংলাদেশে জাপানি গাড়িটা বেস্ট লাইফ পাইছে, বাংলাদেশ রোড হিসাবে সার্ভিস ভালো, ড্যামেজ যাই হোক লাইফ আছে। অন্য অন্য গাড়ি বহুত আসছে দেশে, এত লাইফ নাই। কেন ওই গাড়িগুলো বাংলাদেশের পারফেক্ট গাড়ি, কেন যেমন টানও আছে, ব্রেকও আছে, ঠিক আছে? এদিক থেকে হিনো গাড়ির তুলনা হয় না। তো বৃষ্টির ভিতরে নাকি অনেকে বলে যে হিনো 1Jটা একটু দুর্বল। না, দুর্বল না। গাড়ি টায়ার গাড়ি যতগুলাই আছে, হ্যাঁ। ব্রেক অপশন যদি আরো বাড়তি থাকে সেগুলো রিস্ক কম। কেন যেমন হুন্ডাই কোরিয়ান গাড়ি, ওর রিটার্ডেড ব্রেক আছে, এই জন্য ও সেফটি পায়। কিন্তু বৃষ্টির ভিতরে সব গাড়ি স্লিপ হয়, সেটাই। কেন রোড তো আমাদের দেশের রোড বালি কাদায় ভরা, হুম, হুম। টায়ার রাস্তার সাথে প্লিজ বৃষ্টি পড়লে স্লিপ হবে। সে যে কোনো যে যাই বলো, ওই স্ক্যানিয়া বলো, তারও রিটার্ডেড ব্রেক আছে, সে সেই জায়গায় একটু তারপরও স্লিপ আছে। ভলভো গাড়ি ওগুলাও অমন, যার যেমন ক্যাপাসিটি সিস্টেম আছে তার জন্য তার সামনে যেতে পারে, ধারণ ক্ষমতা। ঠিক আছে? আমাদের আমাদের 1J গাড়িতে হ্যাঁ যতটুকু ধারণ শক্তি দিয়েছে বৃষ্টির মধ্যে চলার জন্য ততটুকু ভাবে চলতে হয়। বৃষ্টির ভিতরে চোখ কান খোলসা ভাবে চালালে চালানো যায়। তো বৃষ্টির ভিতরে কখনো রিক্সের ভিতরে পড়েছেন গাড়ি চালানো অবস্থায়? বৃষ্টির ভিতরে হ্যাঁ রিক্সের ভিতরে হয়। সামনে গাড়ি যখন একটা হয়তো আমি সতর্ক, সে হয়তো সতর্ক না, ঢুকাই দিই ব্রেক, তখন তো আমাকে নিজে কন্ট্রোল করতে একটু ভয়ও লাগে, স্লিপের ভয় থাকে। হ্যাঁ, এই যে আজকে আস্তে আস্তে গাড়ি সামনে ফাঁকা রয়েছে, অথচ ধাপ করে ব্রেক, আমি ইমার্জেন্সি পিছনে গাড়ি মেরে দিল, ঠিক আছে? তাহলে বলতে সবাই সচেতন। আর সামনে ফাঁকা একটা গাড়ি থাকতে পারে, সে ক্রস করে বেরিয়ে যাবে, এরপর দাঁড়ায় গেল, এটা প্রাইভেট নোয়া গাড়ি দাঁড়ায় গেল। তো ভাই, যেহেতু আপনি দর্শনা চুয়াডাঙ্গা রোডেই আছেন অনেক বছর যাবত, তো এই রোডে আগে রাতে গাড়ি চালানোর সময় ডাকাতির সম্মুখীন হওয়া লাগতো, তো কখনো ডাকাতির সম্মুখীন হয়েছেন? আমি নর্মাল করতে হয়েছে চুয়াডাঙ্গা ডিলাক্স, এই সুমন ডিলাক্স যখন চালাইতাম হ্যাঁ, তখন। হ্যাঁ। আর হানিফার চালাইছিলাম একবার, চুয়াডাঙ্গা চলতো তখন, সেই সময় টিকিট করা যাচ্ছে। তো কিভাবে কি হয়েছিল যদি বলতেন? সুমন ডিলাক্স যখন চালাই তখন টিকিট করা ছিল, হুম, আমরা বুঝি নাই, ফরিদপুর পার হয়ে যাওয়ার পর আমার কাছ থেকে স্টারিং কেড়ে নিল, হ্যাঁ। অস্ত্র ধরে নিজের গাড়ি ওরা কিলো 10 মতো চালাই আবার নেমে গেল। এই যাত্রীদের কাছ থেকে কিছু নেই? হ্যাঁ নিশ্চয়, যেগুলো কালেকশন করছে 8-10 জন লোক, ডাকাতি তো ওইভাবে রানিং এ করে। এছাড়া হানিফ এন্টারপ্রাইজে থাকতে যেটা হয়েছে, ওটাও এরকম একই সিস্টেমে গাড়ি তারাই চালাচ্ছিল, গাড়ি কেড়ে নিয়ে অস্ত্র ধরলে তো সবাই দুর্বল। এছাড়া আপনার কোনো ক্ষয়ক্ষতি? না, আমার কোনো ক্ষয়ক্ষতি নেই, যাত্রীদের ক্ষয়ক্ষতি, যারা হয়তো টাকা পয়সা দিতে চায় না, মার্কেটিং করে, ঠিক আছে, এরকম কিছু করে। এই জিনিসটা এখন হয় নাকি ওই রোডে? এখন অনেক কয় বছরই নাই, নাই।
কিন্তু আমাদের পকেট রাস্তাগুলো মাঝে মধ্যে গাছ ফেলায়, ঠিক আছে, এগুলা মাঝে মধ্যেই হয়। এই যে এখন একটু দেখা যাচ্ছে গাছ ফেলাই বা অনেক ডাকাতি তাছাড়া কমে গেছে, অনেক আগের মতো আর নাই। এছাড়া কখনো রাতে গাড়ি চালানোর সময় ভৌতিক বা প্যারানরমাল না, এরকম আজ পর্যন্ত আমি এসব পাইনি। দুনিয়াতে একমাত্র মানুষ না, অনেকেই এটা হয়, কিন্তু এরকম কোনো আমার সামনে আজ হয়নি। আল্লাহর রহমতে, আল্লাহ পাকের অশেষ রহমত যে আমরা সুস্থ আছি, ভালো আছি, ঠিক আছে। দুনিয়ার বুকে যে আমাদের এখন সুস্থ রেখে গেছে এই দুনিয়ায়, আলহামদুলিল্লাহ। আর আল্লাহর কাছে কোনো চাওয়া পাওয়া নাই। সবাই জন্য দোয়া করি সুস্থ থাক, ভালো থাক। তো ভাই অনেক সময় হয় কি, অনেক যাত্রী যাতে টাকা থাকে না, তো হয়তো বা একজন এসে বললো যে আমার কাছে টাকা নাই, আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছে দিন, সেই ক্ষেত্রে আপনারা কি করেন? হ্যাঁ, অনেকে এরকম আগে হয়েছে, আগে কেমন করেছি, নিয়ে যাচ্ছে যে ভাই বাসায় যেয়ে টাকাটা দিব, স্থানে যেয়ে দিব। সে অনেকে এই জন্যই অনেকেই এখন বিপদে পড়লেও বিপদটা উদ্ধার হয় না, কারণ সেই সময় তারা ওই টাকাগুলো দেয় না, হয়তো ফোন বন্ধ করে দেয়। মাস 2-3 হচ্ছে আমার হেল্পারই দায়িত্বকে নিয়ে গিয়েছে, পরে সে নেমে যায় আর তার ফোন বন্ধ। তাহলে এই যে মানুষের বিপদ উদ্ধার করলাম, তার তো উচিত ছিল সেটাই। টাকাটা দেওয়ার। লাস্টে গেল তার বেতন থেকে কোম্পানি টাকাটা কেটে নিল। দিন দিন মানুষের থেকে মানুষের ভালোবাসাটা উঠে যাচ্ছে, উড়ে যাচ্ছে। বিপদে পড়লেও কোনো বিপদ উদ্ধার হয় না, কারণ মানুষ একজন কাছে খারাপ কাজ করে 5 জনের ক্ষতি হয়, ভালোর থেকে উপকার হয় না। তো আরেকটা কথা জানতে চাইতেছি, এই যে আপনারা গাড়ি চালান, তো আপনাদের কিভাবে গাড়ি চালিয়ে আসলে বা কিভাবে আপনাদের বেতনটা দেওয়া হয়, যদি এই সম্পর্কে যদি বলতেন। আমাদের এখন এক এক রোডের এক এক সিস্টেম। হ্যাঁ, আপনাদের আমাদের রোডের সিস্টেম আছে, এসি বাস 3 পদের আছে। হুম। আমাদের যেটা বাংলা এসি 1-0 করে, এগুলো 1850 টাকা বেতন কোম্পানির থেকে, এটা কি আপ ডাউন, আপ ডাউন, মানে 24 ঘন্টা ডিউটি। চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসলেন ঢাকায়, ঢাকা থেকে- তারপরে এই ঢাকা থেকে চুয়াডাঙ্গা ছেড়ে ছেড়ে গেলেন, গেলেন। তারপরে 2400, 1850। 1850। আর যেগুলো RM2 আছে, স্ক্যানি আছে, এগুলো আছে, এক এক কোম্পানি এক এক ভাবে বেতন দেয়, ঠিক আছে। এগুলো তো বলা যায় না, কেউ বেশি দেয় কেউ কম দেয়। আর চেয়ার কেস গুলো 1400 টাকা বেতন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের রোডের নিয়ম। তো বর্তমানে তো আপনি 1J এসি গাড়ি চালাচ্ছেন, তো ভবিষ্যতে স্কেনিয়া, হুন্ডাই বা ভলভো এরকম উন্নত মানের ব্র্যান্ডের গাড়ি চালানোর ইচ্ছা আছে নাকি? স্ক্যানিয়া 1 বছর চালাইছি, এই জন্য ভালো কিছুর আর শখ নাই। যদি আমার কোম্পানি কোনদিন নেয় তাহলে তখন ইনশাল্লাহ চালাতে হবে, ঠিক আছে। তো যেহেতু আপনি চুয়াডাঙ্গা ডিলাক্সে আছেন অনেক দিন যাবত, তো এই চুয়াডাঙ্গা ডিলাক্স সম্পর্কে আপনার কাছে কিছু শুনতে চাইতেছি। তোমার লাগছে আমার ছোট থেকে আমি এখানে মিস্ত্রি কাজ করছি এই কোম্পানিতে, এই যে হেল্পারই করেছি, ড্রাইভিং করছি, ঠিক আছে। এই থেকে আমার এই কোম্পানিতে খুব ভালোবাসা, আমি তাদের ভালোবাসি ইনশাল্লাহ। মালিক মালিকের ব্যবহার কিরকম? খুব ভালো, আমাদের সাথে যেভাবে আচরণ করে তুলনা হয় না, ঠিক আছে। মালিক ম্যানেজার থেকে শুরু করে যথেষ্ট পরিমাণ ভালোবাসা। মোটর ডিপার্টমেন্টে এত ভালোবাসা কোনো কোম্পানি দেয় না। সেটাই, আপনি যেহেতু 17 বছর ধরে, ঠিক আছে, এত বছর তো থাকতেও পারতেন না যদি ভালোবাসা না থাকতো। প্রচুর, মানে এখানে যে যেমন ব্যক্তি তার তেমন সম্মান, ঠিক আছে। সুপারভাইজার জায়গায় বললাম কি করতে, হেল্পারের জায়গায় সম্মান আছে। এখানে কোনো আচরণ কোনো কেউ খারাপ করে না, ঠিক তো আছে। ভাই আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাস রাবারদেরকে কেমন চোখে দেখেন এবং তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি? না, তাদের ভালোবাসি, ছোট থেকে ছোট ভাই তারা। চোখের সামনে আসলে যতটুকু সুযোগ পাই হয়তো কথা বলে, ভালোবাসাও দেয়, ঠিক আছে। চেষ্টা করি সবাইকে ভালোবাসা দেওয়ার, সবাইকে আচরণ দিয়ে খুশি রাখার, ঠিক আছে। তার রাস্তাঘাটে অনেক সময় দাঁড় করাই, এত অসুবিধা, সময় থাকলে দাঁড়াই, না হলে হয়তো চলে যায়, ঠিক আছে। তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? না, তাদের উদ্দেশ্যে আর কি, তারা যথেষ্ট পরিমাণ অনেক কিছুই করেছে পরিবহন জগতে। হ্যাঁ, যেসব গাড়ির চিন্তা না হয়তো হ্যাঁ, সেসব গাড়িগুলোও চিনাই দিয়েছে জনগণের মাঝে, ঠিক আছে। তো ভাই ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য, এবং যারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। তো ভাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাইও ভালো থাকবেন, সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।